২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 8:45টার দিকে গুলশানের বাসা থেকে সড়ক পথে রওনা হয় তার গাড়িবহর। যাওয়ার পথে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠের পথসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর চাঁদপুরে খোর্দখাল পুনর্খনন করবেন তিনি। পরে কুমারডুগি গ্রামের ঘোষের হাটে বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রী সহ তার সফর সঙ্গীরা মধ্যাহ্ন বিরতি নেবেন চাঁদপুর সার্কিট হাউসে। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়াও চাঁদপুর ক্লাবে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন দলীয় প্রধান। সব কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, প্রধানমন্ত্রী চাঁদপুর সফরের আরও খবর নিয়ে তার গাড়িবহর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসেন। হোসেন, প্রধানমন্ত্রী গাড়িবহর এখন কোথায় অবস্থান করছে, আর কুমিল্লার চাঁদপুরবাসীর জন্য নতুন কি ধরনের বার্তা দেবেন প্রধানমন্ত্রী, কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। লাবণী, দেশের দায়িত্ব নেওয়ার পর অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল, নির্বাচনী ইশতেহার ছিল, সেই ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন, সফর করছেন। তারই অংশ হিসেবে আজকে কিন্তু চাঁদপুর সফর করছেন এবং এই মুহূর্তে তার গাড়িবহরটি কুমিল্লার দাউদকান্দিতে রয়েছে। সকাল 8:45টার দিকে প্রধানমন্ত্রী তার যে গুলশানের বাসভবন রয়েছে, গুলশানের বাসভবন থেকে তিনি চাঁদপুর উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং বিএনপির যে নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে কিন্তু খাল খনন কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই অংশ হিসেবে কিন্তু কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেবেন। প্রথমেই তিনি 11:30টার দিকে লক্ষ্মীপুর বাজারে পৌঁছানোর কথা রয়েছে। আমরা তার গাড়িবহরের সাথে আছি। প্রতিমধ্যে রাস্তার দুপাশে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতাকর্মীরা কিন্তু তাকে অভিবাদন জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। প্রধানমন্ত্রী তাদের অভিবাদন গ্রহণ করছেন। বিএনপির নির্বাচন ইশতেহার ছিল 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের যে প্রতিশ্রুতি ছিল, তার অংশ হিসেবে কিন্তু আজকে 2টি খাল খননের কর্মসূচিতে তিনি যোগ দেবেন। প্রথমে বরুড়ার যে লক্ষ্মীপুর বাজারের পথসভা, সেই পথসভা শেষে তিনি শাহরাস্তির খোর্দখাল পুনঃখনন কার্যক্রমে অংশ নেবেন এবং উদ্বোধন করবেন এবং পরবর্তীতে তিনি চাঁদপুরের আরেকটি খাল, যেটিকে বিশ্বখাল বলা হয়, সেটি পুনঃখননের অংশ নেবেন এবং আরেকটার দিকে তিনি সার্কিট হাউসে অবস্থান করবেন। পরবর্তীতে বিকেল 3:30টার দিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন। আপনি জানেন যে বিএনপির একটা বড় নির্বাচনী ইশতেহার ছিল ফ্যামিলি কার্ড বিতরণ, নারীর ক্ষমতায়নে সারা দেশের বিভিন্ন পরিবারগুলোর নারী প্রধানকে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল, তারই বাস্তবায়নের অংশ হিসেবে তিনি চাঁদপুরের এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চাঁদপুরের মানুষ এবং কুমিল্লার মানুষেরও অনেকগুলো প্রত্যাশা রয়েছে। এখানকার যে বিভিন্ন সমস্যা এবং চাঁদপুরের মানুষের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো যেমন উঠে আসবে, তেমনি চাঁদপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কিংবা একটি ইপিজেড করা, এসব বিষয়গুলো কিন্তু তারা তাদের কাছ থেকে এই দাবিগুলো প্রাধান্য পাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যেও কিন্তু তার প্রতিশ্রুতিতে হয়তো এই বিষয়গুলো থাকতে পারে এবং তার যে নির্বাচনী ইশতেহারগুলো, সেই ইশতেহারগুলো বাস্তবায়নের পাশাপাশি কিন্তু সাংগঠনিকভাবে বিএনপিকে নতুন করে চাঙ্গা করা, সাংগঠনিকভাবে শক্তিশালী করবার একটি প্রয়াস এই সফর। তো আমরা তার গাড়িবহরের সাথে আছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই বরুড়ার যে লক্ষ্মীপুর বাজার মাঠ, সেখানে পথসভায় যোগ দেবেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বললে আপনার মাধ্যমে নিশ্চয়ই জানাতে পারবো দেশবাসীর উদ্দেশ্যে কিংবা চাঁদপুর এবং কুমিল্লার মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কি বার্তা দিলেন। হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন গাড়িবহরের সাথে। নিশ্চয়ই আমরা আজকের সফরে
সফরের বিভিন্ন তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, যেমনটি বলছিলাম যে 22 বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 8:45টার দিকে তিনি গুলশানের বাসা থেকে রওনা হয়েছিলেন এবং আজকে তার কর্মসূচির মধ্যে রয়েছে কুমিল্লার লক্ষ্মীপুর বাজার মাঠের পথসভায় ভাষণ দেয়া, এছাড়াও বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড তিনি বিতরণ করবেন। এবং এই সফরের বিভিন্ন তথ্য আমরা সারাদিন ব্যাপী অবশ্যই আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, কুমিল্লার পথসভার আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী কাজী এনামুল। এনামুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী কখন নাগাদ পৌঁছাতে পারেন সেখানে একটু জানাবেন। আর তাকে স্বাগত জানাতে বিএনপির নেতাকর্মীরা কি ধরনের প্রস্তুতি নিয়েছে জানবো আপনার কাছে বিস্তারিত। আসলে লাবণী কি বলবো, আমি এখন আছি এই মুহূর্তে লাকসামের মুজাফফরগঞ্জ এলাকায়, কিন্তু সেটি রাস্তার পাশে পথসভা করার জন্য প্রস্তুত রয়েছেন। আমার পাশে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম রয়েছেন, কিন্তু এই পথসভাটি কিন্তু জনসভায় রূপান্তরিত হয়েছে। আমার পেছনে এবং সামনে হাজার হাজার নেতাকর্মীরা সেখানে আছে। তা আমরা যদি সরাসরি ওনার সাথে কথা বলি, এই যে এত হাজার নেতাকর্মীরা তারেক রহমানকে দীর্ঘ প্রায় 35 বছর পর মাননীয় প্রধানমন্ত্রী আজ কুমিল্লা সহ চাঁদপুরে সফরে যাচ্ছেন। এই যে জনতার ঢল, এটা তাকে এক নজর দেখার জন্য, স্বচক্ষে দেখার জন্য আজকে লাকসামের মনোরগঞ্জের মানুষ আজ মুদারগঞ্জ বাজারে উপস্থিত হয়েছে। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে 2 মিনিট কথা বলার জন্য। ইতিমধ্যেই কুমিল্লার এসপি আনিস এখানকার মাইক নিয়ে গেছে। আমার সাথে প্রধানমন্ত্রী কার্যালয়ে কথা হয়েছে যে আপনি মাইক রাখেন, যদি সম্ভব হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী গাড়ির থেকেও 1 মিনিট কথা বলবে। আমি এসপি আনিসের প্রত্যাহার চাই কুমিল্লা থেকে। সে বহুত স্বজনপ্রীতি করে। এর বাহিরে আপনি দেখেন, আমরা মাইকের এসপি আনিস সহ যারা এই মাইক নিয়ে গেছে, আমরা তাদেরকে অনুরোধ করবো অনুভূতি দেওয়ার জন্য। আমার অনুভূতি তো আপনি বুঝতে পারতেছেন, আমার জনতার ঢল, আমার এলাকার মানুষের ঈদের আনন্দের চেয়ে বেশি আনন্দ আজকে তারা এখানে উপভোগ করতেছে। লাবণী, মূলত হচ্ছে এখানকার ঈদ বলতে ঈদ, আগাম ঈদ এখানে পালন করছে হাজার হাজার নেতাকর্মীরা হাতে 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 ফেস্টুন নিয়ে। আপনারা এই যে নেতাকর্মীদের, আপনাদের কেমন অনুভূতিটা, কেমন অনুভূতি? আমাদের নেতা বলছেন ঈদের আনন্দ, ঈদে আমাদের নেতার সাথে আমরাও তাল মিলিয়ে বলতে চাই, এটা যে কি ধরনের আনন্দ সেটা ভাষায় প্রকাশ করার মতো না। 17 বছরের দীর্ঘ লড়াই সংগ্রামের পর খুব ভালো লাগছে। আমরা প্রধানমন্ত্রী আসছে, এতে আমরা আনন্দিত, আমাদের এমপি সাহেব আনন্দিত, আমরাও আনন্দিত। সবাইকে ধন্যবাদ। আমরা লাকসামে যাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন অপেক্ষিত, যার আশা আমরা পড়েছিলাম, ওনাকে প্রধানমন্ত্রী বানাতে পেরেছি। উনি এদিক দিয়ে যাবে, উনি আমাদের সাথে দেখা করবে, 2টি কথা বলবে। এটাই আজকে লাকসামবাসীর সবার মনে প্রত্যাশা, ওনাকে দেখা, ওনার সাথে কথা বলা, আর কি না। লাকসামবাসী আসলে প্রত্যাশা একটাই, যে তিনি সেখান দিয়ে যাবেন। এনামুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা কুমিল্লার পথসভার আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, প্রধানমন্ত্রী চাঁদপুর সফরের আরও বিস্তারিত তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সহকর্মী শফিকুল হক এবার যুক্ত হবেন। শফিকুল, প্রধানমন্ত্রী কখন নাগাদ পৌঁছাবেন সেখানে, এবং সফরের সার্বিক প্রস্তুতি আজ কেমন দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন, সেখানকার সার্বিক তথ্য আপনার মাধ্যমে একটু জানবো আমরা। লাবণী, নেতাকর্মীদের প্রত্যাশার জায়গা কিন্তু অনেক। একই সাথে চাঁদপুরের যেই সাধারণ স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তারাও কিন্তু অনেকগুলো দাবি নিয়ে আসলে অপেক্ষা করছেন। কারণ আপনি জানেন, এর আগের খবরগুলোতে বা একটু আগেও আমাদের সহকর্মী হোসাইন যেমনটি বলছিলেন, দীর্ঘ 22 বছর পরে এই অঞ্চলে তারেক রহমান আসছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সফর, এবং সেই সফরকে কেন্দ্র করে কিন্তু পুরো চাঁদপুরবাসী, চাঁদপুর সদর থেকে শুরু করে আশপাশের যে এলাকাগুলো রয়েছে, সেই সব এলাকার যে মানুষ, তারা কিন্তু অনেকগুলো দাবি এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে আসলে জানিয়েছেন। তার মধ্যে অন্যতম দাবিগুলোর মধ্যে এই চাঁদপুর যেই নদীকেন্দ্রিক
যেই জেলাটি, সেই নদী ভাঙন রোধে সরকারের যথাযথ পদক্ষেপ এই চাঁদপুরবাসী কামনা করে। একই সাথে এই চাঁদপুরকে একটি অর্থনৈতিক অঞ্চল যেন ঘোষণা করা হয়, সেই লক্ষ্যেও আসলে সরকার উদ্যোগ নেবে, সেই দাবি এখানকার যারা স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের পক্ষ থেকে করা হয়েছে। একই সাথে আরও বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। তো দাবি দেওয়া তো নিশ্চয়ই থাকবে, যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আসছেন দীর্ঘদিন পরে। তো তার পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি যে সরকারের যেই নির্বাচনী ইশতেহারের যে বিষয়গুলো ছিল, যার মধ্যে এই 20,000 কিলোমিটার খাল খনন, পাশাপাশি 4 কোটি পরিবারকে যেই ফ্যামিলি কার্ড দেওয়ার যেই কর্মসূচিগুলো রয়েছে, সেই কর্মসূচিও কিন্তু চাঁদপুরে আজকে পালন করা হবে। এবং এর মধ্যে আপনি জেনেছেন যে 2টি খাল আজকে পুনঃখননের উদ্বোধন করা হবে। দুটি আসলে চাঁদপুরে, একটি শহরের বাইরে এবং আরেকটি চাঁদপুর সদরের ঠিক কাছাকাছি একটি খাল। আমরা সেই স্পটটিতে রয়েছি, এটি বিশ্ব খাল নামে পরিচিত এবং এই খালটি 48 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এই খাল খনন করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় এবার বিএনপি ক্ষমতা গ্রহণের পর সেই খাল আবার পুনরুদ্ধার করার যে উদ্যোগ, সেই উদ্যোগটি আজকে এই পুনঃখননের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে চাঁদপুরবাসীর মধ্যে কিন্তু যেটি বলছিলাম শুরুতেই, তাদের ব্যাপক আগ্রহ এই আজকের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এবং পুরো শহর জুড়েই আমরা গতকাল থেকেই দেখছি এখানে স্থানীয় নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা তো রয়েছেনই, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের আগ্রহ আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রধানমন্ত্রী তাদের যে দাবি দেওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কী ধরনের বক্তব্য রাখেন সেগুলো শোনার জন্য তারা অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন। এখনও এখানে এই বিশ্বখালের যে স্পটটি রয়েছে, এখানে আসলে প্রধানমন্ত্রী এসে পৌঁছতে আমরা যতদূর জানতে পেরেছি যে 1:45 নাগাদ এই বিশ্বখাল যেই পুনঃখনন সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তো এরই মধ্যে কিন্তু আমরা বেশ কিছু স্থানীয় যারা সাধারণ মানুষ তারা এরই মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। তো সময়ের সাথে সাথে হয়তো এদের সংখ্যা আরও এখানে বাড়বে, সেটি নিঃসন্দেহে বলাই যায়। এবং আমরা আসলে রয়েছি এখানে, অপেক্ষা করছি হয়তো প্রধানমন্ত্রী কুমিল্লার যেই পথসভা, সেই পথসভা শেষ করে খদ্দর খাল যেটি পুনর্খনন সেটি উদ্বোধনের পর এখানে যখন আসবে তখন হয়তো এখানে মানুষের উপস্থিতি আরও বাড়বে। তো আমরা রয়েছি এখানে, পরবর্তী খবরে এখান থেকে আরও বিস্তারিত আপনাকে জানানোর চেষ্টা করব। লাবণী, এই ছিল এখন পর্যন্ত। শফিকুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা এই সফরের আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, যেমনটি বলছিলাম, 22 বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের সারাদিন ব্যাপী তথ্যগুলো আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মাসে 300 টাকা দিলেই রান্নার জন্য হিটার থেকে শুরু করে মিলবে আনলিমিটেড বিদ্যুৎ। তবে ফ্রিজ ব্যবহারে দিতে হবে বাড়তি 200 টাকা। বিতরণ কোম্পানি ডেসকোর নাকের ডগায় বসে চলছে এমন বিদ্যুৎ বাণিজ্য। অভিযোগ রয়েছে কোম্পানিটির কয়েকজন কর্মকর্তা সরাসরি যুক্ত এর সঙ্গে। অনুসন্ধানকালে আক্রমণের শিকার হতে হয়েছে প্রতিবেদক ও তার সহযোগীদের। সুমন তানভীরের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব দেখুন আজ। ক্যামেরায় ছিলেন ফজলে রাব্বি। আমার সাথে কথা বলেন, আমি আপনার সাথে কথা বলছি না। আপনারা কি শুধু বিদ্যুতের বিষয় রিপোর্ট করতে আসেন নাকি অন্য কোনো বিষয় আছে? হ্যাঁ, আপনারা অনুমতি দিয়েছেন এখান থেকে? আপনারা অনুমতি দিয়েছেন? বিদ্যুৎ চুরি নিয়ে একটি প্রতিবেদন তৈরির কাজ করার এক পর্যায়ে মুখোমুখি হতে হয় এমন সব অদ্ভুত প্রশ্নের। এক পর্যায়ে মিথ্যা অভিযোগ দিয়ে চেষ্টা করা হয় মব সৃষ্টির। তবে প্রতিবেদন তৈরির শুরুর গল্পটা এত কঠিন ছিল না। ডেসকোর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে মিরপুর 10 নম্বরের প্যারিস রোড সংলগ্ন মিল্ক ভিটা বস্তিতে চোরাই বিদ্যুতের ব্যবসা চলছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় যায় টিম 71। নামা মাত্রই এলাকার কয়েকজন মানুষ এগিয়ে আসে। উদ্দেশ্য জেনে সহযোগিতা করার মানসিকতা নিয়ে টিম 71-এর সঙ্গেই হাঁটা ধরে তারা। প্রতিবেদকের সঙ্গে কথা বলা এই মানুষটির কথা শুধু একটু মনে রাখবেন। বস্তিতে ঢুকতেই চোখ ছানাবড়া অবস্থা। আশেপাশের খুঁটি থেকে ইচ্ছামতো বিদ্যুতের লাইন ঝুলছে যেখানে সেখানে। ঘরের ভেতরে হিটার থেকে শুরু করে ফ্রিজ, লাইট সবকিছুতেই আছে বিদ্যুৎ সংযোগ। এমন ঝুঁকিপূর্ণ উপায়ে কারা এখানে বিদ্যুতের লাইন টেনেছেন? এটা হয়তো চোরা লাইন, এরকম হতে পারে। কারা বিল নিয়ে যায়, কত টাকা নিয়ে? এটা বলতে পারি না, আসে। আর আমাদের শুধু ফ্যান আর হিটার চলে, তাতেই 300। খাম্বাতে সব এই মাথা তো ওই মাথা পর্যন্ত খাম্বা আছে। দেন আমগো কারণ আমরা চালামু, সমস্যা কি? টাকা দিয়ে আমরা চালামু, আরেকজনের দেই আপনাকে দিমু, মিটার বিল দিমু। আমরা বিদ্যুৎ আসছে খাম্বা থেকেই আসছে মেন,
তো এখন অন্য লোকেরা এখানে তার দিয়ে কারেন্ট দেয়, তারা মাসে মাসে সে টাকা নিয়ে যায়। গড়ে 300 আর ফ্রিজ চালালে অতিরিক্ত দিতে হচ্ছে 200। এসব তথ্য অকপটে বস্তিবাসী জানালেও এর পেছনে মাফিয়া কারা তা বলতেই যত ভয়। কারা করে তাদের নাম তো বলতে পারে না, কিন্তু আইসে এসে টাকা নিয়ে যায়। সারা দেশ যখন বিদ্যুৎ আর জ্বালানি সংকটে ভুগছে, তখন মিরপুরের এই বস্তিটিতে চলছে রমরমা বিদ্যুৎ বাণিজ্য। বস্তির প্রতিটি ঘর থেকে একটি চক্র 300 থেকে 500 টাকা করে তুলে নিচ্ছে প্রতি মাসে। অথচ এই বস্তি থেকে বিদ্যুৎ অফিসের দূরত্ব 1/2 কিলোমিটারেরও কম। প্রশ্ন হচ্ছে, এই অবৈধ বাণিজ্যের কিছুই কি জানছে না বিদ্যুৎ অফিস? মাফিয়াদের পরিচয় অনুসন্ধানের এক পর্যায়ে সাংবাদিকদের সহযোগিতা করার ধোঁয়া তুলে প্রতিবেদকের সঙ্গে কথা বলা সেই ইমতিয়াজ নামের ব্যক্তিকে সংঘবদ্ধ আক্রমণ করে বসে সিন্ডিকেট। সিসিটিভি ফুটেজে এ চক্রের শক্তি নিয়েও মেলে পরিষ্কার ধারণা। কালকে দিঘা তো কথা একবারে বন্ধ। কালকে দিঘা ওর মেডিকেল টিনটা চেঞ্জ করছি, কর্মীটোলা বন্ধ কিছু করে না। আপনাকে যাওয়ার পর অনেক লোক আছে রোডে। কসাই হারুন, তারপরে ওই মামুন, তারপরে সালাম, ওই কসাই হারুনের ছেলে রবিন, তারপরে আর জুম্মন, হ্যাঁ, এরকম 8-9 জনের নাম আমরা পাইছি। সাংবাদিকরা চলে যাওয়ার পরেই ওর উপরে আক্রমণটা হয়। টিম 71 আবার যায় বস্তিতে। কারা চালাচ্ছে এই শক্তিশালী সিন্ডিকেট? নানাজনকে নানাভাবে সাহস দিতে থাকি আমরা। অবশেষে মেলে সেই কাঙ্ক্ষিত নামগুলো। আক্রমণকারীদের সঙ্গে মিলে যায় যাদের পরিচয়। তবে আশ্চর্যের বিষয়, ডেস্কোর 2 জন কর্মকর্তারও নাম চলে আসে সেই সিন্ডিকেটে। তো পাশাপাশি কিন্তু মনে করেন চালাম দীর্ঘদিন থেকে চালাইতেছে। আর ওই যে আলী হোসেন আছে, ওনাদের সাথে একটা কন্ট্যাক্ট থাকে। মাসে উনছে আমিও কিছু টাকা দেয় আর কি ওনাদেরকে। তো ওনারা গাড়ি নিয়ে আসতে মনে করেন সব খুলে লাই। আর বাইজিৎ আছে সাথে, মফিদুল আছে, তারা মনে হয় 3-4 জনে ওদের সাথে একটা কন্ট্যাক্ট আছে। তবে শেষবার খুব বেশিক্ষণ বস্তিতে অবস্থান করতে পারেনি টিম 71। মব সৃষ্টি করে প্রতিবেদকের ওপরও আক্রমণের চেষ্টা চালানো হয়। গন্তব্য এবার কাফরুল ডেস্কো অফিস। অবৈধ বিদ্যুৎ ব্যবসার সঙ্গে কর্মকর্তাদের নাম আসছে এমন প্রশ্নে তেলেবেগুনে জ্বলে ওঠেন কাফরুল সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ বাইজিৎ। এ সিন্ডিকেটে তার নামটাও এসেছে সবার সামনে। অবশ্যই আসবে, আপনার অফিসিয়ালি ক্লেম করবেন। আমি কেন ক্লেম করবো আপনাকে? তো আমি ইনভেস্টিগেশন করতে গেলে এই ফাইন্ডিংসটা আসছে। আপনি আপনার ইনভেস্টিগেশনের তথ্য আমাকে জানানোর দরকার নেই। তবে এসব নিয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছেন ডেস্কোর কর্তারা। একই অফিসে সুমন তানভীর, 71, ঢাকা। শারীরিক নানা সমস্যায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। কারিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা কায়সার হামিদ। খবর পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লিভার সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। মূলত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও পরবর্তীতে অভিনয়ে নাম লেখান কারিনা কায়সার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে কার্যালয়ে তালা দিয়ে অবস্থান কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। এর আগে অভিযুক্তকে গ্রেফতারে 48 ঘন্টার সময়সীমা শেষে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের টারজান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি ছাত্রীদের আবাসিক হল হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম সহ পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবি জানান। উপাচার্য অধ্যাপক কামরুল আহসান শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার আহ্বান জানালেও তাতে কাজ হয়নি। সকাল পর্যন্ত অবস্থান নিয়ে পরে প্রক্টরের কার্যালয়ে তালা দিয়ে কর্মসূচি শেষ হয়। আবার প্রকাশ্যে বাড়ছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সংঘাত। মে মাসের শুরুতে দুই গোষ্ঠীর দুই নেতা হত্যার পর ক্যাম্পের সাধারণ বাসিন্দারা বলছেন
মাদক ও আধিপত্য ধরে রাখার লড়াইয়ে এখন মরিয়া সন্ত্রাসী গ্রুপগুলো। সংঘাত নিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কর্মকর্তা এই উদ্বেগের কথা স্বীকার করেছেন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। বেশ কিছুদিন প্রকাশ্যে সন্ত্রাস ছিল না এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কুতুপালং, কিন্তু সে স্বস্তি উবে যায় মে মাসের শুরুতেই। গত 5ই মে সন্ধ্যায় মোটরসাইকেলে করে ক্যাম্পে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন হালিম গ্রুপের প্রধান কেফায়েতুল্লাহ হালিম। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পরের দিন মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে প্রাণ হারান নবী হোসেন গ্রুপের মোহাম্মদ কামাল। ক্যাম্পের বাসিন্দারা জানান এই হত্যার পর থেকে আবার অস্থির হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্প। আমার কেমন পরিস্থিতি অনেক খারাপ, গোলাগুলি অনেক করেছি, রাত বিয়ালি গোলাগুলি হয়, 2টা ঘর হয়, 1টা ঘর হয়, বা দিকে সরকারি সাথে হইলে আরো গোলাগুলি হয়। 18 ঘন্টার ভিতরে দোয়া কোনো খুনি হয়ে আর ক্যাম্পন মারা আবার দেখি আরো বেশি এই আবার আর ক্যাম্পর অশান্তির একখানা দরিয়া বনি বললা বলি রয়ে গিয়ে। ক্যাম্পের বাসিন্দারা আরও জানান মাদক ও সন্ত্রাসের আধিপত্য নিয়ে সশস্ত্র গ্রুপগুলোর বিরোধের বলি সাধারণ রোহিঙ্গারাও। কখনো কখনো নিরাপরাধ লোকজনকে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। ইয়ান হনা আর দেশ ন তে আরা কেমন মাদে আর দিয়াইছিস বেশা বেশি দরকার একান হইলে আর কেমন মাদে দিন থাকি সেই দুদিন একান নিরাপত্তার সাথে সুন্দর করি বাই বাই বোনি একটা তাহার সাথে মারামারি হাড়াহাড়ি ইয়ার আগে গদিল দিন দিলে যদি গরিব দিতে গেলে আর দেশের মাঝে আরা যাই না ভাজ্য শান্তিভাবে ক্যাম্পের মাথা থাকিয়ে নিজের দেশের মাঝে নিজের আমনের সাথে যাফারি বলে আমরা চেষ্টা করছি। এই মাসের শুরুতে নিহত হালিমের ভাই ফয়েজ জানান 6 জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা করেছেন তিনি, কিন্তু মামলার এজাহারে শতাধিক অজ্ঞাত আসামি কিভাবে আসলো তা তিনি জানেন না। সার্বিক নিরাপত্তা নিয়ে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের পক্ষ থেকে বলা হচ্ছে টানা 2 বছর শান্ত থাকার পর সাম্প্রতিক 2 হত্যায় অস্থিরতা তৈরি হয়েছে। তারা এই আমাদের ভূখণ্ডে এসে আপনার অস্ত্রবাজি গোলাগুলিগুলো করবে, এটা তাদের কাজ না এবং এটা আমরা করতে দিব না। সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখতেছি যে এই কোনো গ্রুপের দ্বন্দ্বের ভিত্তিতে হয়েছে নাকি এখানে অন্য কোনো তৃতীয় পক্ষ এটা করছে, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখতেছি। 2017 সালে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর থেকে এই 9 বছরে নানা অপরাধে এই পর্যন্ত 3000-এর বেশি মামলা হয়েছে। শুরু থেকে গোটা ক্যাম্পে 8 থেকে 10টি সন্ত্রাসী গ্রুপ নানান অপরাধ ছড়ায়। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। দর্শক, আশকোনা হজ ক্যাম্পে 2026-এর হজ কার্যক্রমের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাচ্ছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি হাব সচিবালয়ের সম্মানিত সচিব সহ সকল কর্মকর্তা কর্মচারীকে। তারা হজ ব্যবস্থাপনায় অসামান্য অবদান রেখেছেন। এবছর ছোটোখাটো বিচ্যুতি থাকলেও মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্যোগে মন্ত্রণালয়, পরিচালক হজ এবং হাব সম্মিলিতভাবে সমস্যাগুলো সমাধান করে সকল হজযাত্রীদের হজে গমন নিশ্চিত করা হয়েছে। এসব ঘটনায় সম্পৃক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আগামী 21শে মে 2026 তারিখে হজ ফ্লাইট শেষ হবে। এই বছর সর্বমোট ভিসাপ্রাপ্ত হজ যাত্রীর সংখ্যা 78,378 জন। ইতিমধ্যে সৌদি আরব পৌঁছেছেন প্রায় 59,055 জন। অবশিষ্ট ব্যক্তিগণ নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি এবছর নিবন্ধিত প্রায় সকল হজযাত্রী হজব্রত পালন করতে সক্ষম হবেন। যারা সৌদি আরব পৌঁছেছেন তারাও আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।